गुड इवनिंग सबाइके आज के आमरा प्लांट ग्रुप डिसकास करब। तो प्लांट ग्रुपेर मध्य आमादेर एकटा विशाल पार्ट कवर करते हबे। तो सेक्षेत्रे आज के आमरा शुधुमात्र एलगी निये आलोचना करब, तारपर नेक्स्ट क्लासे आमरा एक एकटा करे टपिक डिसकास करब। तो चलो शुरू करा जाक। कारोर कोनो डाउट थाकले आमाके अवश्यई इनफर्म करो। तोमरा चाइले ग्रुपेर मध्य तोमादेर क्वेरिगुलो लिखे दिते पारो, आमी टाइम मतो ठीक तोमादेर रिप्लाई करे देब। तो आमादेर जदि एसएलएसटी सिलेबास देखी सेखाने 11-12 एलगिर क्षेत्रे की पढ़ते बोलेछे सेटा आमी एखाने लिखे दिएछि। 9-10 যারা শুধুমাত্র एग्जाम देबे तादेरके एखान थेके की पढ़ते होबे सेटा एखाने डिटेलসে देवा आछे। तो आमी ओभारअल 11-12 और 9-10 दुटोर बेसिसेই क्लासटा कराচ্ছি। এবার আমি মেনশন করে দিয়েছি সেই মতো সেই পেজগুলো তোমরা যারা ধরো শুধুমাত্র 9-10 দেবে তারা সেই পেজগুলো একটু স্কিপ করে দেবে, আর যারা 11-12 দিচ্ছ তাদের তো 9-10ও পড়তে হচ্ছে 11-12ও পড়তে হচ্ছে, সেক্ষেত্রে তাদের ফুল পড়তে হচ্ছে। এবার 9-10 যারা শুধুমাত্র আছো তাদের কিন্তু কিছু কিছু জায়গায় জাস্ট বাদ দিতে হবে, তাও খুব অল্প, মানে রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচারটাই শুধু বাদ দিতে হবে, বাদ বাকি সবই কিন্তু মোটামুটি পড়তে হবে। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। तो देखो ओभारअल আমরা জানি আমরা কি জানি যে 5 কিংডম ক্লাসিফিকেশনের কথা আশা করছি আমাদের সবার মনে পড়ছে। 5 কিংডম ক্লাসিফিকেশনে আমরা কি দেখেছিলাম? 5 কিংডম ক্লাসিফিকেশনে যেটা বলা হয়েছিল আমরা জানি যে এখানে হচ্ছে আর.এইচ. ভাইটেকার কি করেছিলেন, যত লিভিং অর্গানিজম আছে সেই লিভিং অর্গানিজমকে উনি 5টা ক্যাটাগরিতে ডিভাইড করেছিলেন। কিভাবে করেছিলেন কি করেছিলেন অলরেডি আমরা দেখেওছি, ডিসকাসও করেছি আগে। তো এখানে আমরা কি দেখেছিলাম, ফার্স্ট যদি দেখি এখানে কারা পড়েছিল 5 কিংডমের মধ্যে, ফার্স্ট হচ্ছে মোনেরা, সেকেন্ড হচ্ছে প্রোটিস্টা, থার্ড হচ্ছে ফাঙ্গি বা ফানজাই, ফোর্থ এখানে কারা, ফোর্থ হচ্ছে প্লান্টি, and fifth হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে, সো 5 কিংডম ক্লাসিফিকেশনে আমাদের এই 5টা ক্যাটাগরির কথাই বলা হয়েছিল। এর মধ্যে আমাদের এসএলএসটি সিলেবাসে বটানি সেকশনে প্লান্ট কিংডমের পার্ট কিন্তু আমাদের পড়ার জন্য বলা আছে। তো আজকের ক্লাসে আমরা প্লান্ট কিংডমের ক্লাসিফিকেশনের অ্যালগি পার্টটা ডিসকাস করব। তো দেখো এই যে প্লান্ট কিংডম আছে তার মধ্যে যত প্লান্ট আমরা দেখতে পাই তাদেরকে 5টা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যালগি, দেন ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। আজকে আমরা অ্যালগি নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা ব্রায়োফাইট, দেন ফার্দার কন্টিনিউয়াসলি এটা আমরা করে টপিকটা কভার করব। তো দেখো অ্যালগি আমরা সবাই জানি বাংলায় কি বলা হয়, শৈবাল বলা হয়। অ্যালগি হচ্ছে আমরা আশেপাশেও দেখতে পাই। তো অ্যালগি মেইনলি হচ্ছে ক্লোরোফিল বিয়ারিং অটোট্রফিক অর্গানিজম। আমরা জানি অটোট্রফিক অর্গানিজম কারা, যারা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে, আর অ্যালগির কাছে যেহেতু ক্লোরোফিল আছে ও নিজের খাবার নিজে বানিয়ে নেয়, দ্যাটস ওয়াই এরা অটোট্রফিক অর্গানিজম। এদের বডি খুব সিম্পল হয় আর থ্যালয়েড লাইক স্ট্রাকচার। থ্যালয়েড কাকে বলা হয়, থ্যালয়েড বা থ্যালাস কথা আমরা প্লান্ট বডির ক্ষেত্রে ইউজ করে থাকি। থ্যালয়েড বা থ্যালাস কথাটা আমরা প্লান্ট বডির ক্ষেত্রে ইউজ করে থাকি। সেই সমস্ত প্লান্ট বডিকে আমরা থ্যালাস বলবো যার কোনো আলাদা করে স্টেম, লিভস বা ব্রাঞ্চিং দেখতে পাবো না। তো এটা আমরা অ্যালগির ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছি, দেখো ছবি দেওয়া আছে অ্যালগি, এগুলো সেরকম ভাবে সেপারেটেড কোনো কিছু কিন্তু নেই। এদের সাধারণত কোথায় দেখা যায়, এদের আমরা মেইনলি অ্যাকোয়াটিক মানে জলের মধ্যে দেখতে পাই, এরা মেইনলি অ্যাকোয়াটিক হয়ে থাকে। এর মধ্যে মেইনলি হচ্ছে এদের ফ্রেশ ওয়াটারেও দেখতে পাই, আবার মেরিন ওয়াটারেও দেখতে পাই। অনেক সময় ভেজা পাথরের ওপর, মাটির ওপর এবং কাঠের ওপর কিন্তু এরা গ্রো করতে থাকে। এখান থেকে পরীক্ষায় একটা পার্টে খুব প্রশ্ন দিতে পারে, যেমন এই লাইকেন। আমরা জানি লাইকেন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো লাইকেনের ক্ষেত্রে কি জানি, অ্যালগি আর হচ্ছে কারা, অ্যালগি আর ফাঙ্গি বা ফানজাই, এরা দুজনে একে অন্যের সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে থাকে। কি বললাম, এরা একে অন্যের সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে থাকে। অ্যালগি কি করে, অ্যালগি হচ্ছে ফাঙ্গিকে ফুড প্রোভাইড করে, আর ফাঙ্গি কি করে, একে হচ্ছে মিনারেলস কালেক্ট করে দেয়, ইভেন প্রোটেকশনও প্রোভাইড করে থাকে। তো এই যে একে অন্যের সাথে অন্যকে হেল্প করে সার্ভাইভ করা, এটাকেই আমরা বলে থাকি কি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। তো অ্যালগি আর ফাঙ্গির যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন আমরা দেখতে পাই সেটাকে আমরা বলে থাকি কি লাইকেন।
তাহলে পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। লাইকেনের ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো, সেই সমস্ত জায়গায় লাইকেন গ্রো করবে না যেখানে এয়ার পলিউশন খুব বেশি। যদি কোনো জায়গাতে এয়ার পলিউশন খুব বেশি হয় সেই সমস্ত জায়গাতে আমরা লাইকেন কিন্তু দেখতে পাবো না। মেইনলি হচ্ছে সালফার ডাই অক্সাইড যদি এয়ারের মধ্যে বেশি থাকে সেখানে কিন্তু লাইকেন গ্রো করবে না। অ্যালগি আর ফাঙ্গি যে একসাথে সার্ভাইভ করে বেঁচে থাকে, একে অন্যকে হেল্প করে, সেই জিনিসটা আমরা এয়ার পলিউটেড রিজিয়নে দেখতে পাবো না। অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন দেয় যে লাইকেন কিসের ইন্ডিকেটর, কোন দূষণের ইন্ডিকেটর, এয়ার পলিউশনের, স্পেসিফিক ভাবে সালফার ডাই অক্সাইডের ইন্ডিকেটর। আর লাইকেন হচ্ছে কার কার অ্যাসোসিয়েশন, অ্যালগি আর ফাঙ্গাইয়ের অ্যাসোসিয়েশন। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, অনেক অ্যালগি কি করে স্লথ বিয়ারের বডিতেও সার্ভাইভ করতে পারে। দেখছো এই স্লথ বিয়ারের বডিতে এরকম ভাবে কিন্তু আমরা অ্যালগিকে দেখতে পেয়ে থাকি। এরা জাস্ট ফর নিজেদের প্রোটেকশন এরকম এদের দেখা যায়। তো এখান থেকে এই পেজ থেকে আমরা যদি বলি মেইনলি লাইকেন পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এটা কিন্তু আমরা একটু মাথায় রাখবো। এরপর চলে যাব, আমাদের পরীক্ষায় পড়তে বলেছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স ফিচার, যেটা আমরা পিজি লেভেলের জন্যও পড়বো, আবার আমাদের গ্র্যাজুয়েশন লেভেলেও কিন্তু পড়বো। তো এখানে কি কি পড়তে হবে দেখো, আমি যতটা পেরেছি এক্সামের জন্য, যতটা শর্ট করে এক্সামের জন্যই শুধুমাত্র দরকার সেগুলোই আমরা কিন্তু ডিসকাস করব। তো এখানে দেখো, অ্যালগি শো আ গ্রেট ডাইভার্সিটি ইন সাইজ, শেপ অ্যান্ড স্ট্রাকচার। তো অ্যালগির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই বিভিন্ন মানে ভেরিয়াস টাইপের ডাইভার্সিটি দেখতে পাই, এদের শেপ, সাইজ, স্ট্রাকচার বিভিন্ন রকমের হয়ে থাকে। তো দেখো কিছু কিছু অ্যালগি আছে যারা ইউনিসেলুলার হয় আর মোটাইল হয়। মোটাইল মিনস এরা দে ক্যান মুভ, ঠিক আছে, দে ক্যান মুভ, এরা মুভ করতে পারে। ইউনিসেলুলার মানে এককোষী আমরা জানি। তো এর এক্সাম্পল কি, ক্ল্যামাইডোমোনাস। ইউনিসেলুলার মোটাইল অ্যালগির এক্সাম্পল ক্ল্যামাইডোমোনাস, এটা আমাদের মুখস্থ করতেই হবে। ইউনিসেলুলার নন মোটাইল, এটার এক্সাম্পল হচ্ছে কি ক্লোরেলা, এটাও আমাদের মুখস্থ করতে হবে। তারপর কলোনিয়াল মোটাইল, এক্সাম্পল ভলভক্স। কলোনিয়াল মোটাইল মানে অনেকগুলো অ্যালগি একসাথে বাঞ্চ করে কলোনি ফর্ম করে থাকে। আমরা জানি কলোনি, আমরা প্র্যাকটিক্যালও করেছি, অনেক ক্ষেত্রেই করেছি। তো এই যে কলোনি আমরা কিন্তু দেখতে পাই, যেরকম ব্যাকটেরিয়াল কলোনি আমরা ল্যাবে প্র্যাকটিক্যালে করতাম, সেম ভাবে এখানে কি করছে, অ্যালগিরা একটা কলোনি ফর্ম করে এক জায়গায় থাকে, আর এই কলোনির মধ্যে যারা প্রেজেন্ট থাকে এরা সবাই কিন্তু মোটাইল হয়। অন্যদিকে দেখো কলোনিয়াল নন মোটাইলও হয়। কলোনিয়াল নন মোটাইল মানে কলোনি ফর্ম করেই থাকছে কিন্তু এরা মুভ করতে পারে না। এক্সাম্পল দেওয়া আছে দেখো, হাইড্রোডিকটায়ন, তারপর সিফোনাস স্ট্রাকচারও আমরা দেখতে পাই। তারপর হচ্ছে কি আমাদের নেক্সট কি আছে, নেক্সট আমরা যদি দেখি আনব্রাঞ্চ ফিলামেন্টাস, মানে এদের ক্ষেত্রে আমরা সেরকম ভাবে ব্রাঞ্চেস দেখতে পাই না। কি দেখতে পাই না আমরা, ব্রাঞ্চেস কিন্তু আমরা এখানে সেইভাবে দেখতে পাই না। মানে ব্রাঞ্চেস যেরকম এদের স্ট্রাকচারে ধরো এরকম নর্মালি এরকম যদি একটা স্ট্রাকচার হয়, এরকম কিন্তু ব্রাঞ্চেস এদের প্রেজেন্ট থাকে না। এরা হচ্ছে কি ফিলামেন্টাস টাইপের হয়, লাইক এদের বডি এরকম ফিলামেন্ট জয়েন হয়ে ফর্ম হয় কিন্তু এদের কোনো ব্রাঞ্চেস থাকে না। এক্সাম্পল স্পাইরোগাইরা। আবার এদের বডিতে যদি এরকম ভাবে ব্রাঞ্চেস দেখতে পাই তখন হচ্ছে ব্রাঞ্চ ফিলামেন্টাস বলবো। এক্সাম্পল ক্ল্যাডোফোরা। তারপর ডিস্কয়েড শেপের হয়, ডিস্কয়েড শেপ মানে হচ্ছে ওই ডিস্ক লাইক শেপের কথাই বলছে, ফ্ল্যাট সার্কুলার খানিকটা, এটারও এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে। আর তারপর হচ্ছে ফোলিয়েসিয়াস, যেটা হচ্ছে এক্সাম্পল উলভা, সেটাও মনে রাখবো। আর জায়েন্ট কেল্পের সাইজ খুব বড় হয়, সেটা হচ্ছে কি ল্যামিনেরিয়া, ম্যাক্রোসিস্টিস, এগুলোও আমরা মনে রাখবো। ওকে, তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমাদের এখানে দেখো একটা জিনিস এখানে এটা বলা হলো না। আচ্ছা, এটা হচ্ছে সিফোনাস কোনগুলো, যেগুলোর মধ্যে মাল্টিপল আমরা নিউক্লিয়াই দেখতে পাই, মাল্টিপল নিউক্লিয়াস স্ট্রাকচার। এরকম ভাবে এখানে যেরকম ধরো এই যে এই ফিলামেন্টাস লাইক স্ট্রাকচারে এক একটা ওয়াল দিয়ে এরা সেপারেটেড থাকছে বডির এক একটা পার্ট, এদের ক্ষেত্রে ওরকম থাকে না। তো সেই কারণে এদের সিফোনাস বলা হয়, এদের স্ট্রাকচারটা এরকম হয় সিম্পল, আর এরকম মাল্টিপল নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে সিফোনাসদের ক্ষেত্রে। আই হোপ আমরা এটা বুঝতে পারলাম। এবার চলে আসবো প্লান্ট বডি। প্লান্ট বডি কিরকম হয়ে থাকে, এদের প্লান্টের বডি আমরা যদি দেখি এরা পুরোপুরি থ্যালাস হয়, এদেরকে বলা হয় কি থ্যালাস লাইক স্ট্রাকচার, আর এরা আভাস্কিউলার হয়। থ্যালাস মানে কি, যাদের বডিতে কোনো রকম আমরা বডির যে পার্ট ডিফারেন্সিয়েট করতে পারবো না, লাইক স্টেম, রুট, লিভ এসব বলতে পারবো না। তো অ্যালগির ক্ষেত্রে আমরা ওরকম কিছু দেখতে পাই না, তো সেই কারণে এদের বডি হচ্ছে থ্যালাস লাইক। আর আভাস্কিউলার মানে এদের কিন্তু জাইলেম ফ্লোয়েম ওরকম ভাবে প্রেজেন্ট নেই।
হ্যাবিটেট যদি দেখি এরা অ্যাকোয়াটিক আর মেরিন হয়, এক্সাম্পল সার্গাসাম। ফ্রেশ ওয়াটারে যাদের পায় তাদেরকে আমরা সেটারও কিছু এক্সাম্পল আমরা মনে রাখতে হবে, ওডিগোনিয়াম। আবার কিছু টেরেস্ট্রিয়াল অ্যালগিও আছে যেমন ভচেরিয়া। তো এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো আমি চেষ্টা করেছি যেগুলো কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে এসেছে সেই এক্সাম্পলগুলোই এখানে প্রোভাইড করা আছে। তারপর এনসিআরটি বেসড আমি একটু রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের হেল্পফুল হয়ে যায়। এবার দেখো অ্যালগি হচ্ছে ফটো অটোট্রফ। আমরা জানি এটা কি করে, লাইট এনার্জি ইউজ করে ফুড বানায়, যেরকম ক্লোরোফিল ইউজ করছে আমরা জানি প্লান্টরা যেরকম ভাবে ফুড বানিয়ে থাকে, সেই কারণে এদেরকে ফটো অটোট্রফ বলে। অ্যালগি আর ইউক্যারিওট, অ্যালগিরা মেনলি ইউক্যারিওটই হয়ে থাকে, কিন্তু ব্লু গ্রিন অ্যালগি হচ্ছে আমরা ইউক্যারিওট বলতে পারবো না, এটা প্রোক্যারিওটের মধ্যে পড়ছে। দ্য সেল ওয়াল অফ অ্যালগি, অ্যালগির সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়, হেমিসেলুলোজ দিয়ে তৈরি হয়, আবার কখনো কখনো সিলিকা দিয়েও তৈরি হয়। সিলিকার সেল ওয়াল আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাই? মেনলি ডায়াটামদের ক্ষেত্রে দেখতে পাই। এরা এদের বডিতে যে এক্সট্রা ফুড কি ফর্মে স্টোর রাখে? স্টার্চ ফর্মে কিন্তু স্টোর রাখে। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এরপর চলে আসছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন এরা ভেজিটেটিভ মেথডেও করে, আসেক্সুয়াল মেথডেও করে, আবার সেক্সুয়াল মেথডেও করে। এটা অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে, ইভেন কিছু কিছু অর্গানিজমে সিচুয়েশনের ওপর বা এনভায়রনমেন্টাল কন্ডিশনের ওপরেও ডিপেন্ড করে কিরকম মানে রিপ্রোডাকশন হবে। তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ মেথড কি হয়? ফিশন আমরা জানি যেরকম ভাবে ফিশন হয়, সেই ফিশন আমি আর ডিটেলসে যাচ্ছি না। ফিশন হচ্ছে ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে দেখতে পাই, ফ্র্যাগমেন্টেশন ইউলোথ্রিক্সের দেখতে পাই, বডি ফ্র্যাগমেন্ট হয়ে একটা ফ্র্যাগমেন্ট মানে সেপারেট হয়ে সেখান থেকে নিউ প্লান্ট গ্রো করছে। তো এগুলো আমরা জানি, তাই আমরা ডিটেলসে যাচ্ছি না। আসেক্সুয়াল স্পোর যেমন বিভিন্ন রকম স্পোরের ফর্মেশন হয়, জু স্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, অ্যাকিনেটস, এগুলো ফর্মেশন হয়, যেগুলো কি করে থাকে, যেগুলোর থেকে মানে ইন ফিউচার এগুলোর থেকে এই স্পোর থেকে নিউ অ্যালগি ডেভেলপমেন্ট হয়। তো এগুলো আমাদের একটু কিন্তু মনে রাখতে হবে যে এগুলো এক্স্যাক্টলি কি টাইপের, আমাদের একটু খেয়াল রাখতে হবে কোন ক্ষেত্রে কি জিনিস হয়ে থাকে। তো নেক্সট আমরা যদি একটু দেখি, ওকে, তো তারপর হচ্ছে আমরা নেক্সট পার্টে চলে যাব। তো এগুলো জাস্ট রিড করে নেবে, আমি এই স্পোরের ওপর পরে একটা ক্লাস করাবো, তখন এগুলো ডিটেলসে যাব। এখন শুধু অ্যালগি চ্যাপ্টারে বেসিসে যতটুকু দরকার আমি সেটা বলে দিলাম। এরপর চলে আসছি সেক্সুয়াল মেথড। সেক্সুয়াল মেথডের ক্ষেত্রে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস টাইপের হতে পারে। মানে সেক্সুয়াল মেথডে আমরা জানি একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেটের দরকার লাগে, এদের মধ্যে যে ফিউশন হবে সেটা হচ্ছে বিভিন্ন মেথডের হতে পারে, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস। আইসোগ্যামি আমরা কি বলতে পারি? ফিউশন অফ মরফোলজিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি সিমিলার গ্যামেট। যদি গ্যামেট হচ্ছে সিমিলার টাইপের হয়, লাইক এই দুটো গ্যামেট আমি এখানে ড্র করেছি, এই দুটো সিমিলার, যখন এদের মধ্যে এই সিমিলার গ্যামেটের মধ্যে ফিউশন হবে, যারা হচ্ছে মরফোলজিক্যালি আর ফিজিওলজিক্যালি সেম, তাদেরকে আমরা বলবো কি, সেই টাইপের মেথডটাকে আমরা আইসোগ্যামি বলবো। এক্সাম্পল হচ্ছে ইউলোথ্রিক্স। নেক্সট হচ্ছে অ্যানাইসোগ্যামি। এখানে কি হয়? ফিউশন অফ আইদার মরফোলজিক্যালি অর ফিজিওলজিক্যালি ডিসিমিলার গ্যামেট। তাহলে কি আমরা যদি দেখি সেই সমস্ত গ্যামেট যাদের মধ্যে মরফোলজি আইদার মিলছে না বা ফিজিওলজিক্যাল যা কিছু ফিচার সেটা মিলছে না, সেই রকম গ্যামেটের মধ্যে ফিউশন হলে তাকে আমরা অ্যানাইসোগ্যামি বলবো। এক্সাম্পল প্যান্ডোরিনা। উগ্যামি কি? ফিউশন অফ বোথ মরফোলজিক্যালি আর ফিজিওলজিক্যালি ডিসিমিলার গ্যামেট। মানে ধরো এরকম একটা গ্যামেট আর একটা হচ্ছে এরকম গ্যামেট, দুটো পুরোপুরি মরফোলজিক্যালিও আলাদা আবার ফিজিওলজিক্যাল ফিচারও আলাদা। তো সেই রকম ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? উগ্যামি আমরা বলবো। এক্সাম্পল সার্গাসাম। তো এটা আমরা একটু মাথায় রাখবো। এরপর আমরা চলে যাব নেক্সট পার্টে। তো এই যে পার্টটা, এটা কিন্তু শুধুমাত্র 11-12 এর সিলেবাসে আছে, আমি আবার মেনশন করছি, এটা শুধুমাত্র 11-12 এর সিলেবাসে আছে। এই থ্যালাস পার্টটা পড়তে বলেছে। তো যারা শুধুমাত্র 9-10 এর এক্সাম দেবে তারা এই পার্টটা স্কিপ করো, ভিডিওতে একটু স্কিপ করে নেক্সট পার্টে চলে যাবে। কোন কোন স্লাইডটা স্কিপ করবে? এই যে পরপর দুটো স্লাইড আছে, এই স্লাইডটা যেখানে আমি রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচার ইন অ্যালগা শুরু করেছি তার পরের পার্টটা, এই দুটো স্লাইড স্কিপ করে তোমরা নেক্সট স্লাইড থেকে আবার পড়া শুরু করবে, মানে এই স্লাইড থেকে আবার পড়া শুরু করবে যেখান থেকে 4টা শুরু হচ্ছে। তো যারা শুধুমাত্র 9-10 দেবে বা যারা 11-12 9-10 দুটোই দেবে তাদের কিন্তু সব পুরো স্লাইডটাই কভার করতে হবে। তো এবার আমরা দেখব কি
যে অ্যালগার যে বডি সেটা বিভিন্ন রকম শেপ বা বিভিন্ন রকম স্ট্রাকচারের হয়ে থাকে, সেটা নিয়ে আমাদের একটু ডিটেলসে দেখতে হবে। তো কি হয় কি আমরা সবকিছুই এখানে ডিটেলসে ডিসকাস করব। তো চলো দেখা যাক। দেখো এগুলো আমি কিন্তু খুব যে ডিটেলসে পড়তে হবে সেরকম কিছু কিন্তু আমি দিইনি। আমি শুধুমাত্র এক্সামের জন্য এটুকু বুঝেছি যে যতটুকু অ্যানালিসিস করে বিভিন্ন স্টেটের এক্সাম অ্যানালিসিস করে যতটুকু বুঝেছি, এখানে শুধু এক্সাম্পলটা পড়লেই হয়ে যাবে। বাদ বাকি আমরা সবাই স্মার্ট, আমাদের এই যে টার্মগুলো আছে সেগুলো থেকেই বুঝে যাব যে এক্স্যাক্টলি এর মিনিং কি। তো চলো আমরা দেখে নেব। অ্যালগাল প্লান্ট বডি নোন অ্যাজ থ্যালাস। তাহলে অ্যালগার যে প্লান্ট বডি, একটু আগে ক্লাসের শুরু থেকেই বলছি যে এই প্লান্ট বডিকে আমরা থ্যালাস মেনলি বলে থাকি। থ্যালাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? কখনোই ট্রু রুট, স্টেম, লিভ বা কিছুই দেখতে পাই না। তো কিরকম হয় অ্যালগির থ্যালাস? ফার্স্ট অফ অল দেখো এখানে আমরা যদি দেখি কিরকম দেখতে হয়ে থাকে। দেখো ইউনিসেলুলার হতে পারে, অ্যালগির যে স্ট্রাকচার সেটা ইউনিসেলুলার হতে পারে। ইউনিসেলুলারের মধ্যে কিছু অ্যালগি আছে যারা হচ্ছে কি মোটাইল হবে, আবার কিছু অ্যালগি আছে নন মোটাইল হবে। তাহলে যাদের কাছে ফ্লাজেলা থাকবে তারা মোটাইল হবে, যাদের থাকবে না তারা নন মোটাইল হবে। তাহলে ইউনিসেলুলার মোটাইল অ্যালগির এক্সাম্পল কি? আমরা দেখতেই পাচ্ছি ইউনিসেলুলার মোটাইল অ্যালগির এক্সাম্পল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এর সাথে আমি আর একটা অ্যাড করতে চাইবো, প্রত্যেকটাতেই একটা দুটো করে এক্সট্রা অ্যাড করে রাখা উচিত, যেটা হচ্ছে কি ইউগ্লিনা। ইউগ্লিনাও কিন্তু ইউনিসেলুলার মোটাইল অ্যালগি। তারপর হচ্ছে আর একটাও হয় কার্টেরিয়া। অন্যদিকে দেখো ইউনিসেলুলার নন মোটাইল কারা? ইউনিসেলুলার নন মোটাইল আমরা যদি দেখি ক্লোরেলা। এখানে একটা এক্সাম্পল মনে রাখলেই হবে। এবার আমরা মাল্টি সেলুলারের দিকে চলে আসব। তো দেখো সিম্পল নন মোটাইল কলোনি, মানে এরা নন মোটাইল কিন্তু কলোনি ফর্ম করে থাকে, যেটা একটু আগেই বলছিলাম নন মোটাইল কলোনি যারা, সেটার এক্সাম্পল কি দেওয়া আছে দেখো পেডিয়াস্ট্রাম। আর একটা এক্সাম্পল তোমরা একটু মনে রাখবে, সেটা হচ্ছে হাইড্রোডিকটয়েন। এবার দেখো মোটাইল কলোনি, সিম্পল একটু আগেই বলেছি কলোনি কি, আর মোটাইল মানে মুভ করতে পারে কলোনির সব মেম্বার, তাদের কথাই বলা হয়েছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে ভলভক্স। ভলভক্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে এদের কলোনিটা বিগ কলোনি হয়। আর এখানেই যদি স্মল কলোনির কথা আমরা বলি, সেটা হচ্ছে কি গোনিয়াম, আর একটা ছিল কি সেনেডেসমাস। এই দুটো হচ্ছে কি স্মল কলোনি ফর্ম করে, দুটোই হচ্ছে মোটাইল কিন্তু। এরপর আমরা চলে আসছি অ্যামারফাস কলোনি। অ্যামারফাস কলোনি ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে কি হয়, এই সমস্ত যারা অ্যালগি আছে এরা না মিউসিলেজ টাইপের কিছু সিক্রিট করে একে অন্যের সাথে না কাইন্ডটা মানে গ্লু দিয়ে যেরকম আটকে থাকা ওরকম ভাবে আটকে থাকে। তো এই রকম যে কলোনিগুলোকে অনেক সময় আর একটা টার্ম ইউজ করা হয়, সেটাও আমি দিয়ে রাখবো, কারণ এক্সামে যদি দিয়ে দেয়। এগুলোকে অনেক সময় কি বলা হয়? পামেলয়েড ফর্ম, পামেলয়েড ফর্মস বলা হয়ে থাকে। আর এরা মেইনলি কি বললাম মিউকাস না মিউসিলেট, উঠে গেল। আচ্ছা আমি আবার করে লিখে দিচ্ছি। এখানে যেমন আমি আর একটা এক্সাম্পল কি বলেছিলাম, এখানে আমরা যখন ক্লাসটা স্টার্ট করেছিলাম এখানে অ্যাকচুয়ালি ইঙ্কটা রিমুভ হয়ে গেছে সামহাউ, তো আমি একটু অ্যাড করে দিচ্ছি আবার করে। তো দেখো নন মোটাইল কলোনির ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, যে নন মোটাইলের ক্ষেত্রে যেটা দেখলাম, নন মোটাইল কলোনি ইউনিসেলুলার তো অলরেডি হয়ে গেছে, এটা আমাদের মাল্টি সেলুলার। ওকে, তো মাল্টি সেলুলারের মধ্যে আমরা এখানে আর একটা এক্সাম্পল লিখেছিলাম, সেটা হচ্ছে হাইড্রো, ওকে। তারপর হচ্ছে মোটাইল কলোনিতে আমি আবার লিখে দিয়েছিলাম, এখানে ভলভক্স হচ্ছে বিগ কলোনি, আর এরা হচ্ছে যদি দেখি গোনিয়াম একটা এক্সাম্পল বলেছিলাম, আর সেনেডেসমাস। এই দুটো মিলে যেটা করে এটা স্মল কলোনি দুজনেই ফর্ম করে। আর এখানে আমি কি বললাম, অ্যামারফাস যে কলোনিগুলো হয় সেগুলো হচ্ছে মেইনলি এদের আর একটা টার্ম আমরা বলে থাকি, সেটা হচ্ছে পামেলয়েড। আর মেইনলি এখানে কি হয়, মিউসেলিজিনাস
সাবস্টেন্স ফর্ম হয় যেটা দিয়ে কলোনিটা কি হয় অ্যাটাচ থাকে। এগুলো আর লিখছি না, আমি নোটসে যখন ধরো ডিটেলসে পড়ানো হয় তখন সব কিছু ডিটেলস লেখা থাকে, কিন্তু এখন তো আমাদের সেই টাইমটা নেই যে আমরা এক একটা জিনিস ওরকম ডিটেলসে পড়বো, আর এটা দরকারও নেই, কনসেপ্ট অত মানে বেসিকটুকু বুঝলেই হবে। আর এখানে আর একটা এক্সাম্পল লিখে রাখো, টেট্রা স্পোরা। ওকে, তারপর নেক্সট হচ্ছে কি আমাদের আছে, এটা হচ্ছে ডেনড্রয়েড কলোনি। ডেনড্রয়েড কলোনিতেও সেম, মানে এই ডেনড্রয়েড কলোনির ক্ষেত্রে যেটা দেখা যায় যে এরাও মেইনলি মিউসিলেজ টাইপের কিছু সিক্রিট করে এমনভাবে নিজের স্ট্রাকচারটাকে ফোল্ড করে যার ব্রাঞ্চেস অফ প্লান্ট দেখতে লাগে, এদের দেখতে লাগে খানিকটা ব্রাঞ্চেস অফ প্লান্টের মতো। এক্সাম্পল এখানে একটা পড়লেই হবে। এরপর আমরা চলে আসছি ফিলামেন্টাস। ফিলামেন্টাস যদি ব্রাঞ্চ আনব্রাঞ্চ হয় তার এক্সাম্পল আমরা ইউলোথ্রিক্স পড়বো, আর একটা অ্যাড করে দেবো আমি উডিগোনিয়াম। ওকে, আর তারপর সিম্পল ব্রাঞ্চ আমরা যদি দেখি, সিম্পল ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা যদি দেখি ক্ল্যাডোফোরা পড়লেই হবে। তারপর সিউডো ব্রাঞ্চ ফিলামেন্ট, মানে অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে মনে হয় ব্রাঞ্চ কিন্তু অ্যাকচুয়ালি ব্রাঞ্চ না, তো এক্সাম্পল সাইটোনিমা পড়লেই হয়ে যাবে। ওকে, তো এগুলো মুখস্থ করা ছাড়া আমার কিছু বলার নেই, যে এখানে কিছু কনসেপ্ট বুঝিয়ে বলবো সেরকম কিছুই কিন্তু নেই। এরপর দেখো নেক্সট যে পার্টটা আমাদের আছে সেই পার্টটা হচ্ছে কি মাল্টিসেলুলারের হেটেরোট্রিকাস, যেটা হচ্ছে চারা। খুব এক্সাম্পল এটা নিট এই ধরনের এক্সামে আগেও আসে এখনো, তো সেটা একটু মাথায় রাখবো। তো এখানে কি হয়, এদের স্ট্রাকচারটাতে দেখা যায় এদের যে ফিলামেন্ট লাইক স্ট্রাকচারটা থাকে সেই ফিলামেন্ট স্ট্রাকচারের এমনভাবে ডিভাইড হয়ে দুটো প্লেন ফর্ম করে, ভার্টিক্যাল হরাইজেন্টাল এরকম একটা প্লেন ফর্ম করে, তো দুটো প্লেন ফর্ম করে এদের স্ট্রাকচারে দেখা যায়। এক্সাম্পল এটা মনে রাখলেই হবে। তারপর সিফোনাস তো অলরেডি বললাম যে এদের নিউক্লিয়াস যেটা মানে মাল্টিপল নিউক্লিয়াস দেখা যায়, এক্সাম্পল এটা পড়লেই হবে ভাউচেরিয়া। তারপর সিউডো প্যারেনকাইমাটাস হচ্ছে আর একটা টাইপ। সিউডো প্যারেনকাইমাটাস হচ্ছে মানে এটা ফিলামেন্টাস লাইক যে স্ট্রাকচার তার কিছু মডিফিকেশন, ডিটেলসে আমরা যাব না। এটা এক্সাম্পল কি মনে রাখবে, এই সিউডো প্যারেনকাইমাটাস এর মধ্যেও আবার কতগুলো টাইপ আছে, যেমন ফার্স্ট আমরা মনে রাখবো এখানে নেক্সট যেটা মনে রাখবো এক্সাম্পলটা সেটা হচ্ছে মোনোস্ট্রোমা, এটা মনে রাখলেই হবে। তারপর প্যারেনকাইমাটাস এর মধ্যে এক্সাম্পল মনে রাখবো উলভা। তো এইটুকু আমাদের দেখলে আপাতত এখান থেকে হয়ে যাবে, তার আগে আমি হচ্ছে সেভ করব। তো এটা গেল হচ্ছে যারা মানে এই যে স্লাইড তিনটে, আবার রিপিট করছি, এই রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচার, তারপরে স্লাইডটা আর তারপরেরটা, এটা শুধুমাত্র 11-12 এক্সাম যারা দেবে তাদের জন্য। এরপর চলে আসছি, এখান থেকে সবাই দেখবে। তো এই পার্ট থেকে দেখো, এই যে পার্টটা আমাদের সিলেবাসে না 9-10 বলেছে না 11-12 বলেছে, আমি তাও ইনক্লুড করেছি, তার কারণ হচ্ছে এটা এনসিইআরটি-তে বা আমাদের বোর্ড মানে ক্লাস 11-12 কিন্তু এটা পড়ানো হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো বা এনসিইআরটি-তে বলো, ক্লাস 11-12 এই যে ক্লাসিফিকেশনটা পড়ানো হয়, তো সেই কারণেই আমি এটা ইনক্লুড করেছি। আমার পার্সোনালি মনে হয় আমাদের 11-12 টপিকগুলো মিস করে যাওয়া উচিত না, যেগুলো দরকার। অবভিয়াসলি আমরা একটু হাই স্ট্যান্ডার্ডে পড়বো, কিন্তু কিছু কিছু জায়গা আমাদের 11-12 দেখে যাওয়া উচিত, আমি সেগুলোও কিন্তু নোটের মধ্যে ইনক্লুড করেছি এবং ইন ফিউচারও করবো। তো অ্যালগের যে ক্লাসিফিকেশনটা, এইটুকু তো অ্যালগের ক্লাসিফিকেশন না, আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে আমরা কিন্তু আরো অনেক বেশি ক্লাসিফিকেশন পড়েছি, বাট আমাদের সিলেবাসে এসএলএসটি-তে ক্লাসিফিকেশন পড়তে বলেনি, তো আমরা পড়বো না, বাট বেসিকটুকু আমরা কিন্তু একটু জেনে রাখবো যেটা এনসিইআরটি-তে পড়ানো হয়। তো দেখো ইন জেনারেল দেখো এই চারটা আমাদের সবাইকেই পড়তে হবে, 9-10 বলো 11-12 বলো সবাইকেই দেখতে হবে। ক্লাসের মধ্যে যদি দেখি, একটা ফার্স্ট হচ্ছে ক্লোরোফাইসি, সেকেন্ড হচ্ছে ফিওফাইসি, থার্ড হচ্ছে রোডোফাইসি। ক্লোরোফাইসির কমন নেম হচ্ছে গ্রিন অ্যালগি, ফিওফাইসির কমন নেম ব্রাউন অ্যালগি, রোডোফাইসির কমন নেম রেড অ্যালগি। এবার দেখো এদের মধ্যে মেজর কি কি পিগমেন্ট পাওয়া যায়। মেজর পিগমেন্ট যদি দেখি, ক্লোরোফাইসির মধ্যে ক্লোরোফিল এ আর বি, আর ফিওফাইসির মধ্যে ক্লোরোফিল এ সি আর ফিউকোজ্যান্থিন দেখা যায়। রোডোফাইসির মধ্যে ক্লোরোফিল এ ডি আর ফাইকোএরিথ্রিন দেখা যায়। স্টোরড ফুড আমরা যদি দেখি, ক্লোরোফাইসির মধ্যে স্টার্চ থাকে, এদিকে ফিওফাইসির মধ্যে ম্যানিটল ল্যামিনারিন থাকে, আর রোডোফাইসির মধ্যে ফ্লোরিডিয়ান স্টার্চ থাকে। এগুলো আমি কিন্তু একটা কোশ্চেনের একটা মক টেস্ট পাঠিয়েছিলাম, ওখানে কিন্তু আমি দিয়েছিলাম এগুলো।
তারপর দেখো সেল ওয়াল যদি দেখি, ক্লোরোফাইসির ক্ষেত্রে সেলুলোজ দিয়ে তৈরি থাকে, ফিওফাইসির ক্ষেত্রে সেলুলোজ আর অ্যালজিন দিয়ে তৈরি থাকে, রোডোফাইসির ক্ষেত্রে সেলুলোজ, পেকটিন অ্যান্ড পলিসালফেটের এস্টার দিয়ে থাকে। এবার ফ্লাজেলার নাম্বার দেখো, ফ্লাজেলা এদের মধ্যে প্রেজেন্ট থাকে। তো ফ্লাজেলা আমরা দেখি ক্লোরোফ্লাইসির ক্ষেত্রে যদি দেখি সেখানে 2 থেকে 8টা থাকে, অন্যদিকে হচ্ছে ফিওফাইসির ক্ষেত্রে 2টো থাকে আর এদের অ্যাবসেন্ট থাকে। আর এখানে দেখো ইকুয়াল ফ্লাজেলার সাইজ হচ্ছে ইকুয়াল, মানে যে 8টা ফ্লাজেলা থাকে ওপরের পার্টে বডির প্রেজেন্ট থাকে এপিক্যাল রিজিয়নে, সেখানে 8টার সাইজই কিন্তু একই রকম হয়, একই রকম দেখতে হয়। আর নেক্সটটাতে যদি দেখো ফিওফাইসি, এটা হচ্ছে আনইকুয়াল হয়ে থাকে, ইকুয়াল হয় না, আনইকুয়াল হয়। অন্যদিকে এটা হচ্ছে কি অ্যাবসেন্ট, রোডোফাইসিতে কিন্তু ফ্লাজেলা থাকে না, তাহলে এটা নন মোটাইল হবে, সিম্পল। এবার কোথায় প্রেজেন্ট থাকে এগুলো একবার জাস্ট হ্যাবিটেটটা রিড করে নেবে। তো এই 4টা কিন্তু একটু মনে রাখতে হবে সবাইকে। এরপরে দেখো লাইফ সাইকেল ইন অ্যালগি, এটা 9-10 এর সিলেবাসে কিন্তু বড় বড় করে মেনশন করে দিয়েছে, আমাদেরকে কিন্তু একটু দেখতে হবে। তো লাইফ সাইকেল ইন অ্যালগি ইন জেনারেল যখন আমরা পড়ি তখন কিন্তু এটার ওপরই একটা ক্লাস হয়, বাট এখন সেটা আমরা করব না। লাইফ সাইকেল অফ অ্যালগি যে পার্টটা আছে আমি সবগুলো কি করেছি একটা চার্টের থ্রুতে প্রত্যেকটা এক্সপ্লেন করব, আর প্রত্যেকটার আমাদের এক্সাম্পল পড়তে বলেছে, আমরা কনসেপ্টটা বুঝবো আর এক্সাম্পলটা দেখবো, এছাড়া আর বেশি ডিটেলসে এখানে আমরা যাব না। তো চলো আমরা তাহলে এক এক করে দেখে নিই। ফার্স্ট দেখো, আমরা এটা স্টার্ট করার আগে কিছু বেসিক জিনিস একবার আমি বলে দিই, সবার নিশ্চয়ই মনে আছে, তাও আমি একবার বলছি। প্লান্ট বডির ক্ষেত্রে গ্যামেটোফাইট, অ্যান্ড স্পোরোফাইট, এই দুটো টার্মের মিনিং আমাদের কিন্তু ভালো করে জানতে হবে। গ্যামেটোফাইট মানে কি? গ্যামেটোফাইট হচ্ছে যারা গ্যামেটের ফর্মেশন করে। গ্যামেটোফাইট কি করে? গ্যামেট প্রোডাকশন করে। আর স্পোরোফাইট কি করে? স্পোরের প্রোডাকশন করে। এখানে হ্যাপ্লয়েড, মানে এটা হচ্ছে হ্যাপ্লয়েড প্লান্ট বডি, এটা হচ্ছে ডিপ্লয়েড প্লান্ট বডি। ওকে, তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবার গ্যামেটোফাইট বা স্পোরোফাইট মানে এক্স্যাক্টলি যদি দেখি, এগুলো হচ্ছে প্লান্টের, মানে আমরা গ্যামেটোফাইট মানে কি বলতে পারি, এটা হচ্ছে প্লান্টের একটা মেইন ডমিনেটিং ফেজ আমরা বলতে পারি। এই গ্যামেটোফাইট থেকেই হচ্ছে কি গ্যামেটের ফর্মেশন হয়, বা মেইন ডমিনেটিং পার্ট আমরা বলতে পারি। সেম ভাবে স্পোরোফাইট থেকে স্পোরের ফর্মেশন হয়। তো এইগুলোর ওপর আমাদের পরে আবার ডিটেলসে আমরা আসবো, এখন শুধু এইটুকুই জাস্ট মনে রাখো, গ্যামেটোফাইট থেকে গ্যামেটের ফর্মেশন হয়, স্পোরোফাইট থেকে স্পোরের ফর্মেশন হয়। এবার দেখো নেক্সট হচ্ছে লাইফ সাইকেলের ক্ষেত্রে কি কি ফেজ আছে, কি কি টাইপের লাইফ সাইকেল আমরা দেখতে পাই অ্যালগির ক্ষেত্রে, সেগুলো আমরা একে একে দেখবো। এখানে দেখো 5টা লাইফ সাইকেলের কথা বলা আছে, যেগুলো আমরা অ্যালগিতে দেখতে পাই। ভেরিয়াস অ্যালগিতে ভেরিয়াস টাইপের আমরা দেখতে পাই। ফার্স্ট হচ্ছে কি হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, ডিপ্লন্টিক লাইফ সাইকেল, ডিপ্লোহ্যাপ্লন্টিক, হ্যাপ্লোবায়োন্টিক আর ডিপ্লোবায়োন্টিক। একে একে কনসেপ্ট বুঝবে। আবার বলছি, গ্যামেটোফাইট বা স্পোরোফাইটের এখন এইটুকু বেসিক মনে রাখলেই হবে। আমি আবার পরে যখন আবার ফার্দার নেক্সট টপিকের সাথে এটা রিলেট করে ঠিক পরে পড়াবো। এখন আপাতত আমরা এইটুকু মনে রেখেই ক্লাসটাকে কন্টিনিউ করব। এবার দেখো ফার্স্ট হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। এই হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে প্রথম আমাদের যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমার পার্সোনালি মনে হয়, এখানে আমাদের এক্সাম্পলগুলো মুখস্থ করতে হবে আগে। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাই? প্রথম আমরা মনে রাখবো এই লাইফ সাইকেল আমরা দেখতে পাই ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে। ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে আমরা এই লাইফ সাইকেল দেখতে পাই। সেকেন্ড আমরা দেখতে পাই ইউলোথ্রিক্সের ক্ষেত্রে এইরকম লাইফ সাইকেল, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। থার্ড আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? উডেগোনিয়ামের ক্ষেত্রে। ফোর্থ আমরা দেখতে পাই স্পাইরোগাইরাতে। ফিফথ আমরা এটা দেখতে পাই কাদের ক্ষেত্রে? কারার ক্ষেত্রে বা চারার ক্ষেত্রে, অনেক রকমই প্রোনাউন্সিয়েশন হবে। তারপর এটা আমরা দেখতে পাই জাইনিমার ক্ষেত্রে। তো এই 6টা এক্সাম্পল আমরা মনে রাখবো।
এবার দেখো এখানে কি হয়, সিম্পল ভাবে আমরা বুঝবো, আমরা যেন নেই আমরা কিছু জানি না সেই রকম ভাবেই দেখবো। তো দেখো প্লান্টের সিম্পল যেরকম আমাদের বডিতে সেক্স অর্গান আছে, সাপোজ ওরকম ভাবেই ভাববো আমরা, প্লান্টের বডিতে হচ্ছে সেক্স অর্গান যে পার্টটা সেটা ধরো গ্যামেটোফাইট পার্ট, সিম্পল গ্যামেটোফাইট পার্ট। তো এই গ্যামেটোফাইটের ক্ষেত্রে কি দেখা যায়, এই গ্যামেটোফাইট থেকে কি হয়, গ্যামেটেনজিয়া ফর্মেশন হয়। প্লান্টের যখন রিপ্রোডাকশনের ফেজ আসে, এই গ্যামেটোফাইট প্লান্টের গ্যামেটোফাইট পার্ট থেকে গ্যামেটেনজিয়ার ফর্মেশন হয়। হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম প্রেজেন্ট আছে। এবার এই গ্যামেটেনজিয়া থেকে গ্যামেটের ফর্মেশন হয়, মেল গ্যামেট ফিমেল গ্যামেট দুটো গ্যামেটের ফর্মেশন হলো। তারপর এদের মধ্যে যেহেতু সেম টাইপের গ্যামেট, এদের মধ্যে সিনগ্যামি হলো, হয়ে জাইগোটের ফর্মেশন হলো, মানে ফার্টিলাইজেশন হয়ে জাইগোটের ফর্মেশন হলো। এবার জাইগোটের মধ্যে মিওসিস হচ্ছে, মিওসিস হওয়ার পর এখানে মিওস্পোর ফর্মেশন হচ্ছে, হয়ে সেই মিওস্পোরের জার্মিনেশন হয়ে আবার গ্যামেটোফাইটিক প্লান্ট তৈরি করছে। সিম্পল আমরা এইভাবেই মনে রাখবো, সিম্পল চারটাকে মনে রাখবো। আর এখানে একটা জিনিস মনে রাখবো যে মিওস্পোর যেটা সেটা কার ক্ষেত্রে ফর্মেশন হয়, আর এটা সিকোয়েন্সিয়ালি মনে রাখা আমাদের জন্য কিন্তু কোনো অসুবিধা না। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল খুব ইজি, এক্সাম্পলটা আমরা এখানে জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখবো আর ফেজেস গুলো মনে রাখবো। চলো নেক্সট আমরা চলে যাবো ডিপ্লন্টিক লাইফ সাইকেল। আবার এখানেও আমি একটা কথা বলবো, ফার্স্ট আমাদের কাজ হবে আমরা ফেজ মনে রাখি না রাখি, কিভাবে হয় না হয় যদি মনেও না রাখতে পারি, আমরা এক্সাম্পলটুকু মনে রাখবো। সেখানে দেখো এক্সাম্পল হচ্ছে ক্ল্যাডোফোরা, খুব ভালো করে মনে রাখতে হবে। তারপর হচ্ছে ফিউকাস, তারপর হচ্ছে সার্গাজম, তারপর হচ্ছে ডায়াটামস। দেখছো ডায়াটাম সার্গাজম খুব কমন, কিন্তু বিভিন্ন এক্সামে দেয়। তো এই কটা হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল, এদের ক্ষেত্রে দেখা যায়। তো এদের ক্ষেত্রে মেন দেখো, এদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই ওভারঅল দেখো, এদের মেইনলি ধরো স্পোরোফাইট ফেজ প্রেজেন্ট থাকে। সেই স্পোরোফাইট ফেজ যেটা প্রেজেন্ট থাকে, সেই স্পোরোফাইট থেকে এদের গ্যামেটেনজিয়া তৈরি হয়। গ্যামেটেনজিয়া বা স্পোরোফাইটের মধ্যে 2n নাম্বার অফ ক্রোমোজোম থাকবে। গ্যামেটেনজিয়ার থেকে কি হয়, এর মধ্যে গ্যামেটোজেনিক মিওসিস হয়। তারপর এখান থেকে গ্যামেটের ফর্মেশন হয়, গ্যামেটের মধ্যে ফার্টিলাইজেশন হয়ে জাইগোটের ফর্মেশন হয়, জাইগোটের জার্মিনেশন হয়, জার্মিনেশন হয়ে স্পোরোফাইট বডির ফর্মেশন করে। এটা আমরা ডিপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেয়ে থাকি। আশা করছি আমরা এটা বুঝতে পারলাম। এরপর আমরা চলে যাব নেক্সট যে পার্টটা আছে, সেটা হচ্ছে আমাদের কি ডিপ্লোহ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। তো ডিপ্লোহ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে আমাদের কি হয় সেটা আমরা এখানে ডিসকাস করব। ওকে, তো ডিপ্লোহ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা কাদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়ে থাকি, আমরা এটা মেইনলি দেখতে পেয়ে থাকি হচ্ছে এক্সাম্পল আমরা লিখে রাখবো। আমরা এদের ক্ষেত্রে দেখতে পাই। তো এক্স্যাক্টলি কি হয় দেখো, আমরা এখান থেকে খানিকটা স্টার্ট করি, বুঝতে সুবিধা হবে। তো গ্যামেটোফাইটিক পার্ট আমি বলেছি কি প্লান্টের সেক্স অর্গানের মতো। তো এখান থেকে কি হয়, গ্যামেটের ফর্মেশন হয়, গ্যামেটের ফার্টিলাইজেশন হয়ে জাইগোট তৈরি হলো, জাইগোটের জার্মিনেশন হয়ে স্পোরোফাইটিক পার্ট তৈরি হলো। এই স্পোরোফাইটিক পার্টের থেকে স্পোরাঞ্জিয়ামের ফর্মেশন হচ্ছে, স্পোরাঞ্জিয়ামের মধ্যে মিওসিস হচ্ছে, তারপর মিওসিস হয়ে মিওস্পোর ফর্মেশন হচ্ছে, হওয়ার পর জার্মিনেশন হয়ে আবার গ্যামেটোফাইটিক পার্ট তৈরি করছে, গ্যামেটোফাইটিক প্লান্ট পার্ট তৈরি করছে। তো এটা হলো ডিপ্লোহ্যাপ্লন্টিক। আই হোপ এটা আমাদের কাছে ক্লিয়ার। এরপর আমরা দেখবো হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল আমরা এখানে এবার ডিসকাস করব। ওকে, এটা কার মধ্যে দেখতে পাই, এক্সাম্পল আমরা মনে রাখবো। এবার দেখো এদের ক্ষেত্রে কি দেখতে পাই, এখানে দেখো গ্যামেটোফাইট থেকে সেক্স অর্গান যেটাকে আমরা বলছি, সেখান থেকে গ্যামেটের ফর্মেশন হচ্ছে, জাইগোট হচ্ছে,
জাইগোটের ফর্মেশন হচ্ছে, মিওসিস হচ্ছে, হওয়ার পর এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম এটা মনে রাখবো, কার্পোস্পোরোফাইট ফর্মেশন হয়। কার্পোস্পোরোফাইট থেকে কার্পোস্পোরাঞ্জিয়া হয়, কার্পোস্পোরাঞ্জিয়া থেকে কার্পোস্পোরের ফর্মেশন হয়, তারপর সেখানে এটা জার্মিনেশন হয়। জার্মিনেশন হয়ে কি হয়, আমরা এখানে আরেকটা স্টেজ দেখতে পাই, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চাট্রান্সিয়া স্টেজ দেখতে পাই। তো এরপর গ্যামেটোফাইটের ফর্মেশন হয়ে থাকে। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম পেলাম, এইগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিতে পারে যে কোন ফেজে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এটুকু এখানে তাহলে কি মনে রাখবে, এক্সাম্পল মনে রাখবে, আর এই টার্মগুলো মনে রাখবে কোন ফেজে দেখতে পাই। এরপর আমাদের নেক্সট যেটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিপ্লো বায়োন্টিক, যেটা অ্যাকচুয়ালি ডিপ্লো হ্যাপ্লন্টিক যে লাইফ সাইকেল সেটা। তো ডিপ্লো হ্যাপ্লন্টিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সেম ভাবে দেখো এখানে গ্যামেটো, আগে এক্সাম্পলটা আমরা দেখে নিই, জাস্ট আ সেকেন্ড, এক্সাম্পলটা আমরা একটু লিখে নিই। পলিসাইফোনিয়া, ওকে। তো দেখো এখানে কি দেখা যায়, গ্যামেটোফাইট থেকে সেম গ্যামেটের ফর্মেশন হচ্ছে, এখানে জাইগোটের ফর্মেশন হচ্ছে, তারপর কি দেখতে পাচ্ছি কার্পোস্পোরোফাইটের ফর্মেশন হচ্ছে, তারপর সেখান থেকে কার্পোস্পোরাঞ্জিয়া, কার্পোস্পোর ফর্মেশন হচ্ছে, কার্পোস্পোর থেকে টেট্রাস্পোরোফাইট, টেট্রাস্পোরোফাইট থেকে টেট্রাস্পোরাঞ্জিয়া, তারপর মিওসিস, দেন টেট্রাস্পোরের ফর্মেশন হচ্ছে, টেট্রাস্পোর থেকে গ্যামেটোফাইট হচ্ছে। তো এটা হলো আমাদের নেক্সট যেটা ডিপ্লো হ্যাপ্লন্টিক যে ফেজ, সেটা এক্সাম্পল আমরা মনে রাখবো। এখানেও আমি যে পার্টগুলো মার্ক করলাম এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আমাদের আসতে পারে, আমরা সেইভাবে সিনসিয়ারলি দেখব। দেখো এই যে প্রত্যেকটা লাইফ সাইকেল আমি অ্যালগির বললাম, আবার রিপিট করব যে এগুলো যদি আমরা পড়তে যাই পুরো ডিটেলসে, আমাদের কিন্তু মানে পুরো সব ডিটেলসে পড়তে গেলে আমাদের মোটামুটি এক একটা সাইকেল ডিসকাস ডিটেলসে করতে গেলে 2 থেকে 3টে ক্লাস লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে সেটা করতে পারবো না। আমাদের এক্সামের জন্য যতটা দরকার, আমরা তো কেউ থিওরি লিখছি না, আমাদের এক্সামের জন্য যতটা দরকার আমরা ততটুকু এখানে ডিসকাস করলাম। প্রত্যেকটার ক্ষেত্রে যারা স্মার্ট হবে তারা লাইফ সাইকেল পুরো ডিটেলস এরকম মুখস্থ করতে যাবে না, তাদের কাজ হবে এক্সাম্পল পড়ে কোথায় মিওস্পোর টার্মটা আছে মাথায় রাখবো, কোথায় টেট্রাস্পোর টার্মটা আছে মাথায় রাখবো, কোথায় আমরা দেখবো যে কার্পোস্পোর কথাটা ইউজ হয়েছে, এই প্রত্যেকটা জিনিস আর এক্সাম্পল মাথায় রাখবে তারা। পুরো ডিটেলস মুখস্থ স্টেপ বাই স্টেপ এসব করার কিন্তু সময় এখন আমাদের নেই। আর কম্পিটিটিভ এক্সামে মেইন ব্যাপার হলো কোনটা ছাড়তে হয় আমাদের সেটা জানতে হবে আগে। পড়তে গেলে প্রত্যেকটা জিনিস পড়তে হবে, সেটা পসিবল না এতটা মনে রাখা। এরপর আমাদের নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগি। এবার এই ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগির মধ্যে 9, 10 আর 11, 12 এর মধ্যে একটা ভেরিয়েশন আছে, সেটা আমাদের দেখতে হবে। আমি বলে দিচ্ছি এই যে লাস্টের যে পার্টগুলো, ধরো এই পার্টগুলো যেগুলো লাস্টের পার্ট আছে, আমি আস্তে আস্তে ফার্দার পড়াতে পড়াতে বলে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড, সেগুলো কিন্তু 9, 10 এ নেই। তো সেই পার্টগুলো চাইলে স্কিপ করতে পারো, তবে এটা পড়ে যাওয়া বেটার। ইকোনমিক ইম্পর্টেন্স ভীষণই একটা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে অ্যাজ এ শর্ট কোয়েশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে, সেই জন্য আমরা জাস্ট পুরোটা দেখে যাওয়াটাই আমাদের জন্য বেটার। আর এমনি চাইলে আমি দেখো ক্লাসের শুরুতেই অলরেডি প্রোভাইড করা ছিল যে এখান থেকে 9, 10 এর জন্য কতটা পড়তে হবে, 11, 12 এর জন্য কতটা পড়তে হবে, কেউ চাইলে ওখান থেকে দেখেও করে নিতে পারো। তো এখানে দেখো মেইনলি আমরা যদি দেখি অ্যালগি অ্যাজ আ ফুড কিন্তু ইউজ হয় ফর হিউম্যান, মানে এখনকার দিনে কিন্তু এই যে ক্লোরেলার অনেক মানে প্রোটিন পাউডার কিনতে পাওয়া যায় অনলাইনে, কিন্তু এর সাপ্লিমেন্ট প্রচুর কিনতে পাওয়া যায়, অনেকেই কনজিউম করে। তো মেন ব্যাপার হচ্ছে যেহেতু এই অ্যালগিগুলোর মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেল, বিভিন্ন রকম ফ্যাটি অ্যাসিড আছে, সেই কারণে কিন্তু ক্লোরেলা, স্পেশালি ক্লোরেলার কথা যদি বলি, এটা খুবই রিচ ইন প্রোটিন। তাহলে প্লান্ট কিন্তু এটা প্রোটিন সোর্সে ভরপুর, সেই কারণে অ্যাজ আ ফুড আমরা এখনকার দিনে কিন্তু ইউজ করে থাকি, এটাকে সুপার ফিডও বলা হয়ে থাকে। আর এই ক্লোরেলা যেহেতু প্রোটিন সোর্সে খুব মানে প্রোটিন সোর্স আছে, বিভিন্ন রকম ভাইটামিন আছে, মিনারেল আছে, দ্যাটস ওয়াই স্পেস ট্রাভেলাররা কিন্তু এটাকে কনজিউম করে থাকে, মানে যারা স্পেসে যায়। তো সেক্ষেত্রে এই কারণে এটাকে স্পেস অ্যালগিও বলা হয়ে থাকে। অনেক সময় ক্লোরেলাকে স্পেস অ্যালগি বলে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ওই যে স্টাফ সিলেকশনের এক্সাম এগুলো তো হয়, তো সেক্ষেত্রে তখন কিন্তু এই কোয়েশ্চেন দিয়ে থাকে, স্পেস অ্যালগিও একে বলা হয়ে থাকে। তারপর দেখো স্পিরিলুনা, একেও কিন্তু
হাই প্রোটিন ভিটামিন আয়রন থাকার জন্য একে কনজিউম করা হয়। পরীক্ষা দিতেই পারে কোন অ্যালগির মধ্যে আয়রন আমরা প্রচুর দেখতে পাই, স্পিরিলুনা। তারপর পরফাইরা, যেটা জাপান আর চাইনাতে কনজিউম করা হয়। তারপর ল্যামিনারিয়া, এটা স্যুপের মধ্যে ইউজ করা হয়ে থাকে। এরপর দেখো অ্যানিমেল ফিড হিসেবেও কিন্তু আমরা অ্যালগিকে মানে ইউজ করে থাকি, যেমন হচ্ছে সি লেটুস, যেটা আলভা বলা হয়, সার্গাসম, এগুলো কিন্তু অ্যানিমেলদের কনজিউম করার জন্য দেওয়া হয়। এছাড়া ম্যাক্রোসিস্টিসও কিন্তু ইউজ হয়ে থাকে। এরপর আমরা চলে যাব অ্যাজ আ ফার্টিলাইজারও এদের ইউজ করে থাকি আমরা। সার্গাসাম, ল্যামিনেরিয়া, ফিউকাস, এগুলো সবই কিন্তু আমরা অ্যাজ এ ফার্টিলাইজার ইউজ করতে পারি। এরা সয়েল কোয়ালিটি ইমপ্রুভ করে, সাইড বাই সাইড সয়েলের মধ্যে পটাশ, নাইট্রোজেন, অর্গানিক ম্যাটার এগুলো অ্যাড করে। সিউইডের যে এক্সট্রাক্ট আছে সেটা বায়ো ফার্টিলাইজার হিসেবেও কাজ করে থাকে। এবার দেখো খুব ইম্পর্টেন্ট আয়োডিনের সোর্স। ব্রাউন অ্যালগি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ব্রাউন অ্যালগি থেকে হচ্ছে আমরা যদি বলি, এটা হচ্ছে ল্যামিনারিয়া, ফিউকাস, এদের মধ্যে কিন্তু প্রচুর আয়োডিন পাওয়া যায়। তো গয়টার ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় কিন্তু এগুলোকে ইউজ করা হয়ে থাকে। এরপর দেখো ল্যামিনারিন স্টার্চের ইউজও পরীক্ষায় কিন্তু এইভাবে মেনশন করেছে, অ্যাজ আ মানে সিলেবাসে এগুলো মেনশন করেছে, অ্যাজ আ ফার্টিলাইজার কিভাবে ইউজ হয়, সোর্স অফ আয়োডিন হিসেবে কিভাবে ইউজ হয়। দেখবে সিলেবাস ওয়াইজই কিন্তু পরপর দেওয়া আছে। এরপর দেখবে সোর্স অফ ল্যামিনারিন স্টার্চ কিভাবে এটা মানে ইউজ হয়, বা ল্যামিনারিন স্টার্চ কিভাবে কি। তো দেখি যদি এখানে আমাদের মেইনলি ব্রাউন অ্যালগি, যেমন হচ্ছে ল্যামিনারিয়া হচ্ছে ওর মধ্যে অ্যাজ আ ফুড সোর্স মানে স্টোর ফুড হিসেবে ল্যামিনারিন স্টার্চ রাখে। এটা হচ্ছে মেইনলি মেডিকেল পারপাস, ফার্মাসিউটিক্যাল রিসার্চে কিন্তু ইউজ হয়ে থাকে। তাহলে ল্যামিনারিয়ার মধ্যে ল্যামিনারিন স্টার্চ স্টোর থাকে, যেটা মেডিকেল পারপাস বা ফার্মাসিউটিক্যাল রিসার্চে ইউজ হয়ে থাকে। এরপর দেখো ফাইকোকোলয়েড। ফাইকোকোলয়েড কি? এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল পলিস্যাকারাইড হয়, যেগুলো সেল ওয়াল থেকে পাওয়া যায়। রেড আর ব্রাউন অ্যালগি সেল ওয়াল থেকে কিছু কোলয়েড পাই, যেগুলো হচ্ছে ওয়াটার সলিউবল, বা আমরা কিছু পলিস্যাকারাইড পাই যেগুলো ওয়াটার সলিউবল। এক্সাম্পল হচ্ছে আগার। যেমন আগার আমরা হচ্ছে কার থেকে পাই? জেলিডিয়াম গ্র্যাসিলেরিয়া থেকে পাই। এগুলো যে মাইক্রোবায়োলজিক্যাল যে আমরা প্লেটগুলো বানাতাম না, কালচার প্লেট, সেগুলোতে কিন্তু আমরা সবাই জানি আগার ইউজ হতো। তারপর জেলি, আইসক্রিমের মধ্যে কিন্তু আগার ইউজ করা হয়ে থাকে। বিভিন্ন রকম কসমেটিক্স, মেডিসিনেও কিন্তু আগার ইউজ হয়। তারপর দেখো অ্যালজিনিক অ্যাসিড, যেটাকে অ্যালজিনো বলা হয়, যেটা আমরা ল্যামিনারিয়া আর ম্যাক্রোসিস্টিস থেকে পেয়ে থাকি। তো এটা হচ্ছে স্টেবিলাইজার। তারপর আমরা বলতে পারি ঠিক করার জন্য, আইসক্রিম ঠিক করার জন্য, টুথপেস্ট, টেক্সটাইল প্রিন্টিং এ, বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যাল পারপাসেও ইউজ হয়ে থাকে। নেক্সট দেখো কারাজিনান, যেটা হচ্ছে আমরা পাই কন্ড্রাস কিডসপাস থেকে। এটা ফুড ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, লাইক ডেয়ারি প্রোডাক্ট, ডেজার্টে ইউজ হয়, টুথপেস্ট, কসমেটিক্সেও ইউজ হয়ে থাকে। মেইনলি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলো আগার আমরা কিসের থেকে পাই, অ্যালজিন আমরা কিসের থেকে পাই, এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এরপর দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডায়াটমিসিয়াস আর্থ। এটা মেইনলি আমরা কিসের থেকে পাই? আমরা এই যে ডায়াটামস আছে, যেটা হচ্ছে ব্যাসিলিরিওফাইসির মধ্যে পড়ছে, এই ডায়াটামস থেকে যখন এই ডায়াটামস ধরো ফসিল ফর্ম হয়ে যায়, সেখান থেকেই কিন্তু আমরা ডায়াটামিয়াস আর্থ পাই। তাহলে ডায়াটামসের ফসিলকে আমরা বলছি ডায়াটামিয়াস আর্থ। এটা কি পারপাসে ইউজ হয়? এটা ফিল্ট্রেশন অফ লিকুইড লাইক বিয়ার, ওয়াইন, অয়েল, এগুলোর ফিল্ট্রেশনের জন্য আমরা ডায়াটমিসিয়াস আর্থ ইউজ করি। এছাড়া হচ্ছে ইনসুলেটিং মেটেরিয়াল, টুথপেস্ট, মেটাল পলিশ, ডায়নামাইট, এই সমস্ত বানানোর জন্য কিন্তু ডায়াটমিসিয়াস আর্থ ইউজ হয়ে থাকে। নেক্সট দেখো আদার ইউজেস আমরা যদি দেখি, বায়োফুয়েল তৈরির ক্ষেত্রেও অ্যালগি ইউজ হয়। এছাড়া খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখানে দেখতে পেলাম টার্ম, আমাদের মেইনলি 50% যে অক্সিজেন এনভায়রনমেন্টে, সেটা কন্ট্রিবিউট কে করে থাকে? আমাদের কন্ট্রিবিউট করে থাকে কিন্তু অ্যালগি ভায়া ফটোসিনথেসিস। সেদিনকে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, যে লেখা ছিল যে প্লান্ট, লেখা আছে যে টেরেস্ট্রিয়াল প্লান্টরা শুধুমাত্র যে অক্সিজেন মানে প্রোডাকশন করার জন্য বা অক্সিজেনের সাপ্লাই এনভায়রনমেন্টে দেওয়ার জন্য ইম্পর্টেন্ট, এটা একটা মিথ। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম তো ওশান থেকেই আমরা পেয়ে থাকি, মানে এই যেগুলো অ্যাকোয়াটিক যে অ্যালগি আছে সেগুলোর থেকেই পেয়ে থাকি। তো এটা একটা সত্যি কথা, সেটা ঠিকই বলছে যে 50% আমাদের কিন্তু অক্সিজেন, গ্লোবাল অক্সিজেন কিন্তু অ্যালগি সাপ্লাই করে। আর এখনকার দিনে কিন্তু এই অ্যালগিগুলোই ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আমরা বিশেষ করে আমরা জলাজমিগুলো বন্ধ করছি, অ্যালগি সেখানে কমে যাচ্ছে। তার পাশাপাশি পেস্টিসাইড, এই সমস্ত কারণেও কিন্তু হচ্ছে
অ্যালগির নাম্বার কমে যাচ্ছে। এটা কিন্তু এনভায়রনমেন্টের জন্য যে কতটা হার্মফুল, আমরা শুধু সামনে ভাবছি গাছগুলো আছে, গাছকে প্লান্টিং এইসবগুলো নিয়ে প্রমোট করছি, বাট দ্য ফ্যাক্ট ইজ অ্যালগি না থাকলে কিন্তু যতই প্লান্ট লাগাই সেটাকে মানে ব্যালেন্স করা খুব সমস্যার, কারণ অ্যালগি শুধুমাত্র 50% গ্লোবাল অক্সিজেন কন্ট্রিবিউটর আমরা বলতে পারি। নেক্সট দেখো, এছাড়া ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ধরো ওয়াটারের মধ্যে হেভি মেটালস প্রেজেন্ট আছে, সেই হেভি মেটালসগুলোকে যদি আমরা ওয়াটার থেকে রিমুভ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালগিকে ইউজ করতে পারি। তো এটাও একটা ইম্পর্টেন্ট ফাংশনের মধ্যে পড়ছে। তো এই গেল আমাদের অ্যালগির মধ্যে তোমরা যদি দেখো সিলেবাস ওয়াইজ পুরো কিন্তু আমি সবটা ডিটেলসে ডিসকাস করেছি। আর একবার আমরা সিলেবাস পার্টটাতে চলে যাব, তাহলে একটু বেটার ভাবে একটা আইডিয়া পাবে। তো এখানে দেখো আমরা ফার্স্ট যদি 9-10 এর সিলেবাসটা একবার ভালোভাবে দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ফিচার্স ডিসকাস করেছি অ্যালগি। অবভিয়াসলি যতগুলো ইম্পর্টেন্ট ফিচার যে জায়গাগুলো দেখতে হবে আমি অলরেডি বলেছি, ফিচার্স ভালো করে পড়তে হবে। তারপর এটা তো বাকিগুলোর জন্য লেখা। এবার নেক্সট পার্টে দেখো, লাইফ সাইকেল আমি ডিসকাস করেছি, বলেছে ওয়ান এক্সাম্পল ইন ইচ প্যাটার্ন, প্রত্যেকটার জন্য একটা এক্সাম্পল পড়তে বলেছে, কিন্তু পরীক্ষা যা ইচ্ছা দিয়ে দিতে পারে। দ্যাটস ওয়াই যেখানে যে এক্সাম্পলগুলো মোটামুটি গ্র্যাজুয়েশন লেভেলে পড়ানো হয় আমি সেগুলো অ্যাড করেছি এখানে, এগুলো একটু দেখবে। আর ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে অ্যাজ আ ফুড আমি ডিসকাস করে দিয়েছি। তারপর দেখো অ্যানুয়াল ফুড বা ফোডার ফর্মে কিভাবে ইউজ হয়, আগার অ্যালজিনও আমি ডিসকাস করে দিয়েছি। এবার আসছি 11-12 এর সিলেবাসের ক্ষেত্রে যদি দেখো, রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচার, যেটা আমি তখন বললাম যে 9-10 যারা এক্সাম দেবে তারা ওটাকে স্কিপ করতে পারো। তো এটা 11-12 এর রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচার ডিসকাস করেছি। ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে দেখো ফুড, ফোডার, ফার্টিলাইজার, সোর্স অফ আয়োডিন, ল্যামিনারিন স্টার্চ, ফাইকোকোলয়েড, আগার, অ্যালজিন, ডায়াটোমিট বা ডায়াটোমিনাস আর সবটাই কিন্তু ডিসকাস করা হয়ে গেছে। তো এবার তোমাদের কাজ হবে এই পার্টটা পড়ে নেওয়া। আমি এই উইকের এন্ডে চেষ্টা করব পুরোটা মানে কমপ্লিট করে তারপর তোমাদের এটার উপর একটা মিক্সড এমসিকিউ দেবো, কারণ যদি শুধু অ্যালগি থেকে আমি এক্ষুনি প্রোভাইড করে দিই ইজিলি সবাই পড়ে করে নেবে, আমি একটা মিক্স দেবো যাতে তোমাদের একটু পড়াটা প্রপার হয়েছে কিনা তোমরা বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানেই এন্ড করব, তারপর তোমাদের নেক্সট কাজ নেক্সট যে ক্লাসটা সেখানে আমি প্লান্টের নেক্সট পার্টটা নিয়ে ডিসকাস